আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি সপ্তাহে সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টটি জমা দিয়েছে তার মধ্যে একটি চমৎকার ফাইন্ডিংস আছে। এছাড়া গতকাল এবং পরশুদিন আমি এই রূপান্তরের সত্যের পর্বে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই বিষয়ে কিছু কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। যেটা বলছিলাম, এর আগেও আমি এই সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো গতকালকের প্রতিবেদনে সরকারি গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের ফাইন্ডিংস অনুযায়ী যে তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে তাতে বলা হয়েছে কমপক্ষে 67% মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগের জন্য সাধারণ মানুষের ভেতরে একটা আগ্রহ এখন একদম সেটা অপেক্ষায় পরিণত হয়েছে এবং মানুষ চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে ফিরে আসুক। এই পিলে চমকানো তথ্যে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের উপরে সরকারি প্রশাসন যন্ত্রের নির্যাতন কিন্তু বিগত দিনের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। বিএনপির কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে সমর্থক রয়েছে তাদের সবাইকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এর ফলে আওয়ামী লীগকে তো দাবানো যায়নি, বরং প্রতিদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছেন তাদের মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে এবং মানুষ আওয়ামী লীগের প্রতি আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সহানুভূতিশীল এবং জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরে আসার পর থেকেই আজ অবধি আবার মনে হয় যে সেই 81 সালের 17ই মের ওই পরপর সময়টা বাদ দিলে আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার শীর্ষে শেখ হাসিনা অবস্থান করছেন। তো মানুষ আওয়ামী লীগকে ফিরে চায়, এর পাশাপাশি মানুষ শেখ হাসিনাকেও ফিরে পেতে চায়। বাংলাদেশ এমন একটা ফেইল্ড স্টেট হবার দিকে যাচ্ছে, এমন একটা মিস গভর্নেন্স হচ্ছে যে মানুষ এখন প্রতিটি পদে পদে শেখ হাসিনার অভাব অনুভব করছে এবং তারাই বলছে যে শেখ হাসিনার আমলে কোনটা ভালো ছিল, কোনটা কেমন ছিল এবং বর্তমান আমলে কি অবস্থা। সো এই রিপোর্টটা পাওয়ার পরে সরকারি মহল থেকে এখন মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে এইভাবে হার্ড লাইনে গিয়ে সরকার আসলে কিছু অর্জন করছে না, বরং সরকার অনেক কিছু লস করছে। মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে। সরকারের কোন নীতি নির্ধারক পরামর্শ দিয়েছেন যে সরকারের উচিত হবে আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের উপরে হার্ড লাইনে না গিয়ে বরং সফট লাইনে যাওয়া। তো আগামী দিনই বলে দেবে যে আসলে কোন পথে সরকার যাচ্ছে, কারণ বিএনপির মধ্যে কিন্তু অনেকগুলো উপদল আছে। এখন আবার লন্ডন গ্রুপ খুব শক্তিশালী শোনা যায়। এই লন্ডন গ্রুপ আবার আবার গণমাধ্যমে এসেছে যে সিন্ডিকেট করে চাঁদাবাজি হচ্ছে, মানে বিভিন্ন ইস্যুতে সিন্ডিকেট করা হচ্ছে এবং লুটপাট, চাঁদাবাজি সবকিছুতেই বিএনপির এই সিন্ডিকেটিজম চলছে। তো এর মধ্যে আওয়ামী লীগের উপর সফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সিনিয়র নীতি নির্ধারকদের পক্ষ থেকে। আমরা আগামী দিনে সেটা দেখতে পাবো যে সরকার আসলেই কি সফট লাইনে যাচ্ছে নাকি হার্ড লাইনে যাচ্ছে। এবারে আমি গত দুদিনের রূপান্তরের সত্যের দুটো পর্ব নিয়ে একটু কথা বলতে চাই। আমি পরশুদিন বলেছিলাম যে জাপানি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছে এবং সেখানে তারা মেট্রো রেলে যে ভাঙচুর, স্টেশন ভাঙচুর, অযত্ন অবহেলা এসব বিষয় নিয়ে কথা বলেছে। তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কি ওই বৈঠকের সময় উপস্থিত ছিলেন কিনা, এটা কিন্তু আমি শুনি, কিন্তু আমি অনেক বৈঠকের গোপন খবর আমি আমার এই রূপান্তরের সত্যে ফাঁস করেছি এবং অধিকাংশই কিন্তু সত্য হয়েছে। এন্ড ইট স্টার্টস ফ্রম সেই লন্ডনে 2025 সালের 13ই জুন যে একান্ত বৈঠক হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে।
সেই বৈঠকের কথাও কিন্তু আমি ফাঁস করেছিলাম। তো এবার জাপানি দল মূলত তাদের এই যে মেট্রো রেল কেন্দ্রিক অসন্তোষটা তারা সরকারকে জানিয়েছিল, এবং ডক্টর ইউনূসের আমলে আমরা কিন্তু দেখেছি যে জাইকা বা জাপান সরকার বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে বিশেষ করে উন্নয়ন সহযোগিতার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। তো সেটি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার পরে আমরা দেখেছি যে আজকের এই ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তারা, এমনকি আমাদের যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি নিজে মিরপুরের মেট্রো রেল স্টেশনে গেছেন, যেটি জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে জঙ্গিরা ধ্বংস করেছিল। সেই স্টেশন তদারক করতে গিয়েছেন। তিনি দিয়াবাড়িতে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা জানতো না দিয়াবাড়িতেও জঙ্গিরা 4টি গাড়ি পুড়িয়ে দিয়েছিল, যেগুলো মেট্রো রেল সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতো। এবং যে যে অভিযোগ তারা জানিয়েছিল প্রত্যেকটা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে, এবং এটা এই ইঙ্গিতই দেয় যে সরকার এই জাপানি জাইকা এবং ওই প্রতিনিধি দলের এই ক্ষোভটাকে গুরুত্বের সাথে নিয়েছে। এবং এই সরকারি কর্মকর্তা ইনক্লুডিং দ্য মিনিস্টার, তাদের এই তৎপরতাই কিন্তু প্রমাণ করে যে তারা এই মেট্রো রেলের ব্যাপারে এখন সিরিয়াস। কারণ এই মেট্রো রেলে কোরবানির ঈদের আগে আপনারা দেখেছেন যে গরুর হাট বসেছে। অবহেলা, অযত্ন, এগুলো কিন্তু আমরা নিয়মিত মিডিয়ায় দেখেছি। তো সেই বিষয়টাও দেখেছি। আরেকটি বিষয় যেটা গতকাল আমি বলেছিলাম, যে আরাকান আর্মির যিনি প্রধান, তিনি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে কঠোর গোপনীয়তার মধ্যে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার একটা দুঃখ যে আমি নিজে মিডিয়ার লোক ছিলাম না, মিডিয়ার সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে বাংলাদেশের মিডিয়াটা কোথায় নেমেছে? এই তথ্যগুলো যদি রূপান্তরের সত্যের মধ্য দিয়ে আমি বলতে পারি, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কেন বলতে পারে না? কেন তারা বলতে পারেনি যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন? অথচ আমি বলেছি গতকাল, আজকে থাইল্যান্ড এবং মিয়ানমারের অধিকাংশ গণমাধ্যমে এটি অন্যতম প্রধান শিরোনাম হয়েছে যে আরাকান আর্মির চিফ গুলিবিদ্ধ হয়ে বর্তমানে বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করছে। এবং আপনারা দেখেছেন, আমি বলেছি আমি ইউটিউবের সেই ভিডিও ফুটেজ দেখাতে পারি না, কারণ ইউটিউবের গাইডলাইনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার কিভাবে বোম্বিং করেছে, এবং সেই বোম্বিং এ গতকাল আমি বলেছি যে 9 জন জঙ্গি মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে। এই যখন কথা হচ্ছে, তখন গতকাল রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণ হয়েছে। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যে বেশ কিছু স্থল মাইন পুঁতে রাখা হয়েছে। এটা কারা পুঁতে রাখে, কখন পুঁতে রাখে, এবং এটা বিস্ফোরণ হওয়ার ফলে একজন সাধারণ কৃষক গতকাল মারা গেছে। তো পাহাড় তো এমনি অশান্ত। কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। আমি গতকাল বলছিলাম, কুকিচি ন্যাশনাল ফ্রন্ট দাবি করেছে যে তাদের এই সংঘর্ষে বাংলাদেশের 4 জন সেনা সদস্য নিহত হয়েছে, যদিও বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে তারা বলছে যে এই সংবাদটি গুজব। তা আমি দুটো তথ্যই আপনাদের কাছে জানিয়ে দিলাম, এবং আমি একটা জিনিস বলি যে আমি রূপান্তরের সত্যের ব্যাপারে আমি সিনসিয়ারলি চেষ্টা করি সত্যটা আপনাদের বলার, এবং রূপান্তরের সত্যে এমন কিছু আমি বলি যেটা প্রথমবারের মতো আমরাই বলি, তারপর এখান থেকে অনেকেই এটা তাদের মতো করে বলেন। রূপান্তরের সত্যকে তারা মেনশন করেন না, এটা নিয়ে আমার কোনো মানে আপত্তি নাই, দুঃখ নাই। সত্যটা সবার কাছে যাক, সূত্রটা মেনশন হোক বা না হোক। এবং আমি আশা করি বাংলাদেশের গণমাধ্যম যেন ওই মতি এবং মাহফুজের মতো নতজানু না হয়, কেউ কেউ অন্তত মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগে আপনাদের মনে আছে, এই জান্তা সরকারের, মায়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসেছিলেন সফরে,
এবং মোদির সঙ্গে এবং আমাদের উচ্চপদস্থ যে সমস্ত মন্ত্রী এবং আমলা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, মিটিং করেছেন, তারপর দেশে ফিরে গেছেন। তারপর আজকে খবর পাওয়া গেল, আজকে দুপুর 2:30 নাগাদ আপনাদের আরাকান আর্মি, জান্তা সরকার আরাকান আর্মির ওপরে এয়ার স্ট্রাইক করেছে। এয়ার স্ট্রাইকটা হয়েছে রাখাইনের মুথিডং এবং মংডুতে। এই মুথিডং এবং মংডু এই দুটো অঞ্চলে আরাকান আর্মির ওপরে ব্যাপক এয়ার স্ট্রাইক হয়েছে, প্রচুর হতাহত হয়েছে। এবং শোনা যাচ্ছে আনকনফার্ম সোর্স যে আরাকান আর্মির যিনি চিফ আছেন, মানে লোকাল চিফ, তিনি এখন চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এটা হয়েছে 2:50 আর 3:50 KNHI বলে একটা সংগঠন, যাকে আমি খাইনি যাকে বলা হয়, খাইন উত্তরপ্রদেশ বিহারের লোকেরা খাইনকে খাইনি বলে, যেটা ওই তামাক হাতে ঘষে চুন দিয়ে মুখের এখানে লিখে দেয় নোয়াহীন তৈন তামুক। তা খাইন এই শব্দটা হচ্ছে মানে ভারতীয় শব্দ। এই শব্দটা ওখানে কি করে ব্যবহার হলো তা আমি জানি না। এটা এর পেছনে কারা রয়েছে, কি রয়েছে, এই খবরও আমার কাছে নেই। এই যে 3:30 নাগাদ এরা বাঘাইছড়ি এবং জলছড়ি এই দুটো এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এদের সংঘর্ষ হয়, দুটো জায়গা। তাতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 4 জন বাংলাদেশি সৈনিক শহীদ হয়েছেন। আনকনফার্ম সোর্স, কনফার্ম সোর্স নয়, কারণ কিছুক্ষণ আগে ঘটেছে। আমি খবর পেয়েছি, যতটা পেরেছি কনফার্ম করেছি, এবং কনফার্ম করার পরে আপনাদের সামনে বসছি কথা বলার জন্য। তো এই যে ঘটনাগুলো হঠাৎ ঘটছে, এক তো রাখাইনের ওপরে আরাকান আর্মির ওপরে হামলা টামলা হলো, তারপর আবার ওই খাইন KHIN, এটা গুগল আমায় দেখাচ্ছে যে এটার নাম হচ্ছে খাইন, অর্থাৎ খৈনি। আমি নিজেও জানতাম না, আমি গুগল সার্চ করলাম, গুগল সার্চ করতে গুগল আমাকে এই অ্যান্সার দিল, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন এই এরা কোত্থেকে উৎপত্তি হলো, কে এদের অস্ত্র দিল, কারা এর পেছনে মদতদাতা রয়েছে, এসব কিছুই জানা যায়নি। আর আরাকান আর্মি মানে ওপরে একটা বড় ধরনের স্ট্রাইক আরো পরিকল্পনা হচ্ছে বলে জান্তা সরকার প্রেস রিলিজ দিয়েছে, যে আরো বড় ধরনের এয়ার স্ট্রাইক করা হবে, মানে আরাকান অঞ্চলটা যত রয়েছে সেই অঞ্চলটাতে। এবং বাংলাদেশ সীমানার মধ্যে যেখানে যেখানে আরাকান আর্মি রয়েছে, ধরুন বাংলাদেশের মধ্যে যদি আপনার ওই বান্দারবন এলাকা ফেলাকায় যদি আরাকান আর্মি থাকে, সরি, তাহলে বান্দারবন এলাকাও কিন্তু আপনাদের নিরাপদ থাকবে না। অর্থাৎ মায়ানমার বকলমে বলতে গেলে বাংলাদেশের ওপর চড়াও হতে যাচ্ছে, যদি না বাংলাদেশ আর্মি এদেরকে হটাতে পারে। এখন কি হয়েছে সত্যি মিথ্যে তাও জানি না। এই যে 4 জন শহীদ হওয়ার কথা বলা হচ্ছে, যুদ্ধে যারা মারা যান তাদেরকে আমরা শহীদ বলি, কারণ তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের। সে যে দেশেরই হোক, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই তার প্রতি সশ্রদ্ধভাবে আমাদের কথা বলা উচিত। তো এই আরাকান আর্মি এখন কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ যেখানে যেখানে আরাকান আর্মি রয়েছে সেখানে সেখানে জান্তা সরকার কিন্তু এয়ার স্ট্রাইক করবে। আমি জানি না আরাকান মানে
বাংলাদেশের ভূগোল আমার জানা নেই। চট্টগ্রামের কোন কোন অঞ্চলে ওই খাগড়াছড়ি, নাইখাংছড়ি, এই সমস্ত জায়গাগুলো যেগুলোর নাম শুনি, সে সমস্ত অঞ্চলে যদি ছড়িয়ে ছিটিয়ে এই সমস্ত জলকেলি ফলকেলি করে বেড়ায় না বাংলাদেশের ভেতরে ঢুকে, বাংলাদেশের ভেতরে যদি ঢুকে থাকে তাহলে বাংলাদেশের কাছে কিন্তু একটা বড় বিপদ সংকেত। এদিকে শোনা যাচ্ছে, এই খবরটা কনফার্ম, যে আজকে বিকেল বেলা ব্রেন ক্রিস্টেনসন তিনি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে ডেকে আগা পাঁচতলা ঝাড় দিয়েছেন। কি প্রসঙ্গে ঝাড় দিয়েছেন, কেন ঝাড় দিয়েছেন সে আমি বলতে পারবো না, তবে তিনি বেরোবার সময় বেশ গম্ভীর ছিলেন। মানে সালাউদ্দিন সাহেব কারোর সঙ্গে কোনো কথা বলেননি, তিনি চুপচাপ বেরিয়ে গেছেন। যা ঢোকার সময় খুব হাসি মুখে ঢুকেছিলেন, মানে হাস্যোজ্জ্বল মুখে ডেকে পাঠিয়েছেন হয়তো কোনো সুখবর দেবেন, কিন্তু ভেতরে ঢুকে সুখবরের জায়গায় অন্য কোনো খবর হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এখন এই তারেক রহমান সরকার এখন উভয় বিপদে পড়েছে। এদিকে মায়ানমার, এদিকে হচ্ছে আবার আরাকান আর্মি, তারপর হচ্ছে আপনার ভারতীয় সেনার চাপ, ওদিকে চীন আবার ঢুকতে চাইছে। এখন চীন মদত দিচ্ছে না ভারত মদত দিচ্ছে, এখন কে দিচ্ছে, কে পেছনে আছে না সামনে আছে কিচ্ছু বলা যাচ্ছে না। তবে অবস্থা যে ক্রমশ ঘোরালো হবে, এবং আপনারা যদি আরাকান আর্মি আপনাদের যে বংশে ঢুকেছে সেই সমস্ত অঞ্চল যদি আপনারা আরাকান আর্মি থেকে আর্মিকে বিতরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। মানে এটা আমি বলতে চাইছি, আরাকান আর্মি কিন্তু আপনাদের সর্বনাশ ডেকে আনছে। আপনারা আরাকান করিডোর দিতে চাইছিলেন না আমেরিকার কথায়, আমেরিকার কথায় যদি পৃথিবী চলতো না তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুতরাং বাস্তবে আপনারা নেমে আসুন, আর ওই আমেরিকার দেওয়া পথে দেখানো পথে আপনারা চলাটা বন্ধ করুন, না হলে পরে আপনাদের ভবিষ্যতে অনেক কষ্ট রয়েছে। আজকে 4 জন শহীদ হয়েছেন, কালকে 40 হবে, তারপর 4000 হবে, এইভাবে বাড়তে থাকবে। সেটা যাতে না হয়, বাংলাদেশের বুকে যাতে শোকের ছায়া না নেমে আসে, তার জন্য আমার এটা আগাম সংকেত দোয়া রইল আপনাদের। আপনারা এটা ভেবেচিন্তে একটু দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।